সুপ্রভাত বন্ধুরা, আজ 7 আগস্ট শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, পরিবেশ সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। উদ্যোগ শুরু হয়েছিল গত বছরই। এবার গৃহযুদ্ধ বিধ্বস্ত মায়ানমারে শান্তি ফেরাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এবং গণতান্ত্রিক শক্তিগুলি যৌথ মঞ্চ স্টিয়ারিং কাউন্সিল ফর দ্য এমার্জেন্সি অফ এ ফেডারেল ডেমোক্রেটিক ইউনিয়নের সঙ্গে শুরু হলো আলোচনা। 2021 সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী আং সান সুচির সমর্থক স্বঘোষিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের নেতৃত্বাধীন ওই যৌথ মঞ্চের সঙ্গে প্রথম দফার আলোচনা পর্ব ইতিবাচক বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ইরানের বিরুদ্ধে চলমান 5 মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় সব নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ করে ফেলেছে। আভ্যন্তরীণ তথ্যের বিষয়ে অবগত 3টি সূত্র এই কথা জানিয়েছে। এতে ভবিষ্যতে যে কোনো সম্ভাব্য সংঘাতের জন্য মার্কিন সেনাবাহিনীর প্রস্তুতির সক্ষমতা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। সূত্রগুলো বলছে, এসব অস্ত্র মূলত মার্কিন সেনাবাহিনীর স্থল থেকে স্থলে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যা আর্মির প্র্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্র নামে পরিচিত। এর মধ্যে 2টি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র এসব অস্ত্রের প্রায় পুরো অংশই ব্যবহার করে ফেলেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের মিচিগান অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টি সিনেট প্রাইমারিতে জয়ী হয়েছেন প্রগতিশীল জনস্বাস্থ্যকর্মী আব্দুল আল সাইয়েদ। ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর প্রায় $6 কোটি বেশি নির্বাচনী প্রচারের খরচকে বুড়ো আঙুল দেখিয়ে আল সাইয়েদ এই ঐতিহাসিক মনোনয়ন লাভ করেছেন। মার্কিন গণমাধ্যম এনবিসি এই পূর্বাভাস দিয়েছে। মঙ্গলবারের এই নির্বাচনী ফলাফলকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী ইসরায়েলপন্থী লবিং গ্রুপ আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা AIPAC জন্য একটি মস্ত বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সমাজ মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত বিষয়বস্তু ডিপ ফেক এবং প্ল্যাটফর্ম পরিচালনায় ত্রুটির জন্য মেটা সংস্থার সিইও মার্ক জুকারবার্গ ক্ষমা চেয়েছেন বলে দাবি করল কেন্দ্র। সূত্রের দাবি, কেন্দ্রের উদ্বেগের বিষয়গুলি মেনে নিয়েছেন তিনি। পাশাপাশি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে বৈঠকের পরে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছেন মেটা সংস্থার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জুয়েল কাপলান। তবে দেশ যখন বিদেশি বিনিয়োগের জন্য হাপিত্তেশ করে রয়েছে, তখন এই ক্ষমা প্রার্থনা আন্তর্জাতিক বাজারে দেশের নেতিবাচক ছবি তুলে ধরতে পারে বলে অনেকের মনে করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের পদে মোহাম্মদ ইউনূসকে প্রথমে মানতে চাননি সেই দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ইউনূস সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ নজরুল। তার কথায় 2টি কারণ দেখিয়ে আপত্তি তুলেছিলেন ওয়াকার, কিন্তু আন্দোলনকারী ছাত্ররা অনড় থাকায় শেষ পর্যন্ত তাকে রাজি হতে হয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার এবং জাতীয় সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ। আসছি দেশের খবরে। আজ থেকে প্রায় 13 বছর আগের এক মামলায় দোষী সাব্যস্ত করে জেল জরিমানা দেওয়া হলো তাহলকা ম্যাগাজিনের কর্ণধার তরুণ তেজপালকে, যিনি 2002 সালের গুজরাট দাঙ্গা নিয়ে দ্য ট্রুথ গুজরাট 2002 শিরোনামের এক প্রতিবেদন প্রকাশ করে মোদী সরকারকে অস্বস্তিতে ফেলেছিলেন এবং তার জন্য আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিলেন। প্রসঙ্গত, 2013 সালের নভেম্বর মাসে গোয়ায় ম্যাগাজিনের বার্ষিক ইভেন্টে এক জুনিয়র সহকর্মীকে লিফটের মধ্যে ধর্ষণের অভিযোগ ওঠে তাহলকা পত্রিকার প্রতিষ্ঠাতা তথা প্রবীণ সাংবাদিক তরুণ তেজপালের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণ নিয়ে রাজ্যসভায় বড় তথ্য পেশ করল কেন্দ্র। সরকারের দেওয়া হিসাব অনুযায়ী 2025 সালে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন এবং জাপান সহ মোট 23টি দেশে প্রধানমন্ত্রী সফরের জন্য খরচ হয়েছে 180 কোটিরও বেশি টাকা। এছাড়া চলতি বছরের প্রথম কয়েক মাসে বিদেশ সফরে খরচ হয়েছে প্রায় 74 কোটি 58 লক্ষ টাকা। রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এবং সিপিআইএম সাংসদ ভি শিবদাসনের করা একটি প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য পেশ করেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। 2021 সাল থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফর এবং তাতে হওয়া মোট খরচের বছর ও দেশভিত্তিক হিসাব চেয়েছিলেন ওই সাংসদেরা।
প্রধানমন্ত্রী মোদী নোট বাতিল করে নগদ লেনদেনের বদলে দেশে ডিজিটাল লেনদেন চালু করার উদ্যোগ নিয়েছিলেন। ডিজিটাল লেনদেনের সঙ্গে যুক্ত বিভিন্ন কর্পোরেট সংস্থার প্রচারেও সক্রিয় ছিলেন তিনি। সেই সময় ডিজিটাল লেনদেনে যে কোনো ধরনের চার্জ বসানো আইনত নিষিদ্ধ ছিল, কিন্তু এবার সেই চার্জ সংক্রান্ত আইনি নিষেধাজ্ঞা বাতিল করে ডিজিটাল লেনদেনে দেদার চার্জ বসানোর উদ্দেশ্যে আইন সংশোধনের বিল এনেছে কেন্দ্র। গত মঙ্গলবার সংসদে এই বিষয়ে কর ও অন্যান্য আইন সংশোধনী বিল পেশ করেছে কেন্দ্র। নিট প্রশ্ন ফাঁস ঘিরে দেশ জুড়ে তৈরি হওয়া অসন্তোষের আবহে নতুন প্রজন্মের মন বুঝতে এবং তাদের সঙ্গে দূরত্ব ঘোচাতে সক্রিয় হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি। শুধু ফেসবুক বা এক্স হ্যান্ডেল নয়, ইনস্টাগ্রাম, রেডিট, স্ন্যাপচ্যাট এর মতো সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও নেট মাধ্যমের নতুন প্রজন্মের সঙ্গে নৈকট্য বাড়াতে সক্রিয় হলেন। জাতীয় কার্যকরী ওয়ার্কিং কমিটি তৈরি করল ককরোচ জনতা পার্টি। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সংগঠনের প্রধান অভিজিৎ দীপকের বাড়িতে গত দুদিন ধরে সিজেপির সদস্যরা বৈঠক করেন। তারপরেই বৃহস্পতিবার ওয়ার্কিং কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়েছে। এই কমিটির সর্বভারতীয় আহ্বায়ক হয়েছেন দীপকে নিজেই। এছাড়া সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং অন্যতম মুখপাত্র আশুতোষ রানাকে জাতীয় ওয়ার্কিং কমিটির সহ আহ্বায়ক করা হয়েছে। তিনজনেই সংগঠনের পরিচিত মুখ। শিক্ষায় দুর্নীতি, নিটের প্রশ্ন ফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে যে আন্দোলন হয়েছে তারা তার প্রথম সারিতেই ছিলেন। জম্মু কাশ্মীর ফের কবে স্বাধীন রাজ্য হবে প্রশ্ন মোদীকে। 7 বছর আগে এই দিনে লোপ পেয়েছিল জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা। পাশাপাশি রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল জম্মু কাশ্মীর ও লাদাখ। হৃত মর্যাদা কবে ফিরবে সেই প্রশ্নে আজ সংসদের ভেতরেও বাইরে সরব হলেন জম্মু কাশ্মীরের শাসক দল ন্যাশনাল কনফারেন্স সহ ইন্ডিয়া জোটের সাংসদরা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সমাজ মাধ্যমে লেখেন, 7 বছরে কিছুই ভুলিনি। আমাদের অধিকার কেড়ে নিতে ও আমাদের পরিচয়ের সংকট তৈরি করে যে পদক্ষেপ করা হয়েছিল তা প্রত্যাহার করানোর লক্ষ্যে আমরা অবিচল রয়েছি। এখন রাজ্যের খবর। সরকারের বিরুদ্ধে কথা বললেই বা প্রতিবাদ করলেই গুন্ডা দমন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হাওয়া গরম করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিধানসভায় এই বিল পাশ হলেও এই আইন এখনো পর্যন্ত রাষ্ট্রপতির অনুমোদন পায়নি বলে কলকাতা হাইকোর্টের স্বীকার করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। আইলুর পক্ষ থেকে গুন্ডা দমন আইন নিয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়, যেই আইন রাষ্ট্রপতির অনুমোদন পায়নি সেই আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী শামীম আহমেদ বলেন, আমরা জানতে চেয়েছিলাম কোনটা ঠিক, মুখ্যমন্ত্রী যা বলছেন নাকি যেটা বাস্তব। আদালত স্পষ্ট করে দিয়েছে যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। যেই আইন এখনো কোনো স্বীকৃতি পায়নি সেই আইনে তিনি কিভাবে ব্যবস্থা নেবেন। বকেয়া মহার্ঘ ভাতার 100% নয় 85% মেটাতে চায় রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্টে তেমনটাই জানানো হয়েছে। বাকি 15% ছাড় চাওয়া হয়েছে শীর্ষ আদালতের কাছে। রাজ্য জানিয়েছে মোট 4 কিস্তিতে 2028 সালের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে পুরো 100% মেটানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে রাজ্যের ওপর বিপুল আর্থিক বোঝার কথা উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 100% মিটিয়ে দিতে হবে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে ডিএ মামলায় সরকারি কর্মীদের একাংশের আইনজীবী ফিরদৌস শামীম তিনি জানান, রাজ্য তাদের মতো আবেদন করতেই পারে, কিন্তু তাঁরা চান 100% বকেয়ায় দ্রুত মিটিয়ে দেওয়া হোক। আদালতে সেই অবস্থান স্পষ্ট করা হবে। বন্ধ হওয়ার মুখে আরও এক সরকারি স্কুল। পড়ুয়ার সংখ্যা কমতে কমতে ঠেকেছে মাত্র 3-এ। এই 3 জনকে নিয়েই স্কুল চালাচ্ছেন বিদ্যালয়ের 2 শিক্ষক। পড়ুয়া ফেরাতে মরিয়া তাঁরা। চন্দননগরের সাধুচরণ স্মৃতি বিদ্যাপীঠের ঘটনা। এলাকায় মানুষ আর তাদের ছেলে মেয়েদের এই স্কুলে পাঠাতে চাইছে না। স্কুলের বর্তমান সংকট কেবল একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আসলে সরকারি শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার এক গভীর চক্রান্তের ফল। সেখানে এলাকার মানুষের সন্তানদের সরকারি স্কুল বিমুখ হওয়ার কারণ কোনো অজানা রহস্য নয়। এটি কর্পোরেট বান্ধব শিক্ষানীতির চরম বহিঃপ্রকাশ। স্কুল কর্তৃপক্ষ শিক্ষা দপ্তরে হস্তক্ষেপ চেয়েছেন, কিন্তু শাসকের সদিচ্ছার অভাবে শিক্ষা দপ্তর নীরব দর্শক।
বীরভূমে পাথরের রাজস্ব আদায়ে চালু হতে চলেছে বারকোড যুক্ত অনলাইন ডিসিআর ব্যবস্থা। এই ডিসিআরকে কেন্দ্র করে লাগাম ছাড়া দুর্নীতি এশিয়ার অন্যতম বৃহৎ শিল্পাঞ্চলকে বদনাম করেছে। এতদিন ছাপানো ডিসিআরের মাধ্যমেই আদায় করা হতো রাজস্ব। সেই সুযোগে দেদার নকল ডিসিআর, নকল সিল ছাপিয়ে স্রেফ লুটে নেওয়া হয়েছে রাজস্বের সিংহভাগ। যারই পাণ্ডা ছিল টুলু মণ্ডল। তবে রাজ্য সরকার পরিবর্তন আর টুলুর অন্তর্ধানের পর ভূমি দপ্তর নিজে রাজস্ব আদায় শুরু করেছে। আগে তৃতীয় পক্ষকে বরাত দিয়ে এই আদায়ের ব্যবস্থা ছিল, কিন্তু বলার অপেক্ষা রাখে না। এখনও নকল ডিসিআরের কারবারে কিছুটা নিয়ন্ত্রণ আনা গেলেও পুরোপুরি বন্ধ করা যায়নি জালিয়াতির কারবার। আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই নতুন তদন্তকারী দলের কাজেও বিরক্ত কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ তদন্ত সঠিক পথে এগোচ্ছে না, যা যা করা দরকার সিবিআই তা করছে না। এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নতুন দলটি বৃহস্পতিবার আদালতে একটি রিপোর্ট জমা দেয় এবং তদন্তের জন্য পর্যাপ্ত সময় চায়। তাতেই অসন্তোষ প্রকাশ করে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। আগামী 28 আগস্ট হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। সিবিআই তদন্তের অগ্রগতি এবং চূড়ান্ত অবস্থা দেখতে চেয়েছে আদালত। পরিবেশ সংবাদ। প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসে শ্রীলঙ্কায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্যোগের কারণে দেশের মধ্যাঞ্চলে পার্বত্য এলাকায় সব স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চা উৎপাদনের জন্য পরিচিত পার্বত্য অঞ্চলগুলো। আসামের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হলো 95। রাজ্যে 14টি জেলা বন্যা কবলিত। বুধবার 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে নতুন করে। শেষে খেলার খবর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ 2026 এই আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে এরাজ্যের মুর্শিদাবাদের মেয়ে অদ্রিজা মজুমদার ক্যারাটের 2টি আলাদা ইভেন্টে সোনা ও রূপো জিতে বড় সাফল্য অর্জন করেছে। সেন্ট লুইস র্যাপিড অ্যান্ড ব্লিচ 2026 দাবা প্রতিযোগিতার ব্লিচ পর্বের প্রথম দিনে উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার জাভোকির সিন্ধারভ একটি নিশ্চিত জয়ের সুযোগ হাতছাড়া করায় ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।